হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 2 আলোচনা করব। তো প্রথমে 1 থেকে 18টা কোশ্চেন আলোচনা করব। তো এই ভিডিওটা পার্ট 1। তো প্রথম কোশ্চেনে আমাদের যেটা রয়েছে ইলেকট্রনের ভর দেওয়া আছে। তো আমরা লিখব যে কোশ্চেন নাম্বার 1 ইলেকট্রনের ভর দেওয়া আছে m ইকুয়ালস টু অ্যাপ্রক্সিমেট দেওয়া রয়েছে যে অ্যাপ্রক্সিমেট এটা 10 × 10⁻−31 এত কেজি দেওয়া রয়েছে। বলেছে ইলেকট্রনের ভরের মানের ক্রম কত হবে। তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে কত পাবো না, এই 10 এর জন্য এখানে 31 থেকে 1 মাইনাস হয়ে যাবে, কারণ আমরা যদি ক্যালকুলেশন করি যে এটা 10/10⁻31, কারণ নিচে নামালে মাইনাসটা প্লাস হয়ে যাবে। এবার আমরা দেখতেই পাচ্ছি যে এখান থেকে 10/31 কে লিখতে পারি 10 × 10⁻30। তাহলে 10 10 কেটে গেল, তাহলে থাকলো 10⁻, আর 30 একে উপরে তুললে হয়ে যাবে -30। তাহলে আমাদের অ্যানসার হয়ে গেল অ্যানসার ডি। অ্যানসার ডি 10⁻30। তাহলে মাথায় আমরা দেখতে পাচ্ছি 30 -30 রয়েছে, তাহলে -30 অ্যানসার। এবার কোশ্চেন নাম্বার 2 তে একটা সংখ্যা দেওয়া রয়েছে 0.0603। তাহলে বলেছে এখানে সার্থক অঙ্ক কতগুলো রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে 603, এটা হচ্ছে 603 রয়েছে, আর এর বাম দিকে হচ্ছে 0 রয়েছে। তো আমরা কি জানি যে যে কোনো সংখ্যার বাম দিকে 0 থাকলে তার কোনো ভ্যালু নেই। যেমন আমরা যদি এরকম বলি যে 520, তো এটা কত, এটা আমাদের 52, কারণ বাম দিকে 0 আছে বলে তার কোনো ভ্যালু নেই। একই রকম এখানে 0 বাম দিকে রয়েছে, সুতরাং সার্থক অঙ্ক আমাদের এখানে 3টা রয়েছে 603। তাহলে অ্যানসার হয়ে যাচ্ছে তাহলে 3টি। তাহলে আমাদের অপশন বি অ্যানসার হয়ে গেল অপশন বি 3টি। এবার কোশ্চেন 3 তে যেটা রয়েছে এখানে কিন্তু শতকরা ত্রুটি বার করতে বলেছে। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো এটা করতে গেলে আমাদের ডেরিভেটিভ সম্পর্কে নলেজ থাকতে হবে আর ত্রুটি সম্পর্কে নলেজ থাকতে হবে। কি বলেছে না, চোঙের উচ্চতার ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি দেওয়া আছে। তাহলে চোঙের উচ্চতা পরিমাপের ত্রুটি তার মানে কি, তার মানে dh/h এইটা আমাদের দেওয়া আছে। dh/h কত দেওয়া আছে, উচ্চতা পরিমাপের ত্রুটি 1%, তাহলে এটা দেওয়া আছে। আর ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি দেওয়া আছে মানে dr/r, এইটা আমাদের দেওয়া রয়েছে 2%। তাহলে আমাদের বার করতে বলেছে আয়তন পরিমাপের শতকরা ত্রুটি কত, মানে dv/v, এটা আমাদেরকে কিন্তু ক্যালকুলেশন করতে বলেছে। তাহলে আমরা কিভাবে করব না, আমরা দেখতে পাচ্ছি dv মানে কি, dv মানে এখানে v টা তো আয়তন বা ভলিউম, তাহলে এখানে কিন্তু আয়তনের ডেরিভেটিভ করা আছে। তাহলে আমরা সেটাই করব। তাহলে একটা চোঙের আয়তন কি হয় না, চোঙ যদি আমরা আঁকি কি দেখতে পাবো না, এটা যদি একটা চোঙ হয় তাহলে এইখানটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল, এর ব্যাসার্ধ যদি r হয় তাহলে ভূমির ক্ষেত্রফল হবে πr², আর এর উচ্চতাকে যদি আমরা h ধরি তাহলে আয়তন কত হবে না, ক্ষেত্রফল ইনটু উচ্চতা, মানে ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য, এটাই আয়তন হয়। তো এখানে দৈর্ঘ্য বলতে উচ্চতা যতটা সেটাই নেব। তাহলে আয়তন কত হবে, আয়তন হবে ক্ষেত্রফল ইনটু উচ্চতা, তার মানে πr² ইনটু h। তাহলে v সমান আমরা কি পেলাম যে πr² h পেলাম, v সমান। তাহলে আমাকে বার করতে হবে dv/v। তাহলে আগে তো আমি dv বার করে নিই, dv মানে ডেরিভেটিভ, v এর ডেরিভেটিভ করব। তাহলে dv ইকুয়ালস টু কি হবে, তাহলে পাই তো ধ্রুবক বাইরে থাকবে, ডেরিভেটিভ কার হবে না r² h এর ডেরিভেটিভ হবে। এবার একবার আমরা r কে মানে r² কে ধ্রুবক ধরবো, h এর ডেরিভেটিভ করব, একবার h কে ধ্রুবক ধরে r² এর ডেরিভেটিভ করব। যেমন আমাদের সূত্র ডেরিভেটিভ অফ uv, এটা তার মানে u * dv প্লাস v * du, এই যে আমাদের ফর্মুলাটা ডেরিভেটিভের, এটা আমরা এখানে কাজে লাগাবো। তাহলে প্রথমে আমি r² কে ধ্রুবক ধরে নিচ্ছি, তাহলে r² কে ধ্রুবক ধরলে ডেরিভেটিভ হবে h এর, তাহলে dh প্লাস, এবার h কে ধ্রুবক ধরে নেব, এবার ডেরিভেটিভ কার হবে, r² এর ডেরিভেটিভ হবে। r² এর ডেরিভেটিভ কত হবে 2r dr, r² এর ডেরিভেটিভ হবে 2r dr, কারণ আমরা জানি পাওয়ারে যেটা থাকে সেটা নেমে যায়, তারপর পাওয়ার এক ঘাত কমে যায়। তাহলে 2 ছিল এখন 1 হয়ে গেছে, সেজন্য কিছু লেখা হয়নি, তার সাথে থাকলো dr। তো এটাই আমরা পেয়ে গেলাম dv। তাহলে বা যদি আমরা ভালো করে লিখি এটাকে তাহলে কি পাবো
না এখান থেকে আমরা কমন নেব, কি কমন যাবে, এখানে আর আছে, এরও কিন্তু আর আছে, তাহলে আমি পাই আর, পাই তো বাইরে ছিল, এবার আর কমন নিয়ে নিলাম, তাহলে কি হবে না ভিতরে থাকবে আর ডিএইচ প্লাস এর তো আর নিয়ে নিয়েছি তাহলে 2h dr, এই এটা হচ্ছে থাকবে। তাহলে এবার আমরা v দিয়ে ভাগ করে দেব, আমার দরকার dv বাই v, তাহলে dv বাই v দরকার, তাহলে dv কে আমরা কি করব v দিয়ে ভাগ করে দেব, তাহলে v dv সমান কি পেয়েছি আমরা পাই r ইনটু তাহলে r dh প্লাস 2h dr, একে আমরা ভাগ করে দেব কি দিয়ে v দিয়ে, v এর মান কোনটা এটা পাই r স্কয়ার h, তাহলে পাই r স্কয়ার h, তাহলে পাই পাই কাটা r আর কাটা, তাহলে নিচে থাকলো rh, তাহলে dv ইকুয়াল বাই v ইকুয়ালস টু, তাহলে এই r আর h দিয়ে করে সবাইকে ভাগ করে দেব, তাহলে r dh বাই নিচে থাকলো আমাদের rh প্লাস এর কি থাকলো 2h dr বাই নিচে থাকলো rh, তাহলে দেখছি r আর কেটে গেল, এখানেও h h কেটে গেল, তাহলে dv বাই v ইকুয়ালস টু থাকলো dh বাই h প্লাস এখানে থাকলো 2 ইনটু dr বাই r, এবার মান বসিয়ে দেব, dh বাই h কত রয়েছে 1%, তাহলে 1% বসাবো, তাহলে 1% প্লাস 2 গুণিতক এবার dr বাই r কত রয়েছে 2% বসাবো, তাহলে এখানে আমাদের টোটাল কত হলো 1 প্লাস 4% ইকুয়ালস টু 5%, এটাই আমাদের অ্যানসার। তাহলে অপশন এ হয়ে গেল অ্যানসার, তাহলে অপশন এ হয়ে গেল অ্যানসার। এবার যে কোশ্চেনটা রয়েছে 4-এ, এটা কিন্তু প্রচুর সোজা, বলেছে কোন বস্তুকণার সরণ x মিটার বলেছে আর t সমান দেওয়া রয়েছে একটা সমীকরণ, তাহলে আমরা 4 নম্বর কোশ্চেনে দেখব t সমান দেওয়া রয়েছে √x + 4, এটা দেওয়া রয়েছে এত সেকেন্ড, তাহলে এখানে আমাদের বার করতে বলেছে বেগ যখন শূন্য হবে তখন সরণ কত, বেগ যখন শূন্য হবে তখন সরণ কত, তাহলে আমরা দেখব বেগ শূন্য মানে আগে তো আমরা বেগ বার করে নিই, তারপর বেগকে শূন্য বলেছে, বেগকে শূন্য দেখিয়ে দেবো, যে যেটা পাবো বেগের মান সেটা ইকুয়ালস টু 0, তারপর আমরা t এর মান পেয়ে যাব, আর t এর মান পেয়ে গেলে এখানে t বসালে আমরা x পেয়ে যাব সরণ কত, তাহলে আগে আমাদের কাজ হলো v বার করানো বেগ, তাহলে বা v কি করে বার করব, আগে এখান থেকে x কে আলাদা করে নিই, তাহলে √x হয়ে যাবে t - 4, √x t - 4, তাহলে বা √x এর হোল স্কয়ার হয়ে যাবে t - 4 এর হোল স্কয়ার, কেন হোল স্কয়ার করলাম দুপাশে, যাতে আমাদের x এর যে রুট আছে সেটা উঠে যায়, তাহলে কি হবে না এখানে √x স্কয়ার বাদ, তাহলে থাকবে x তাহলে t - 4 এর হোল স্কয়ার, তাহলে x টা তো আমাদের সরণ দেওয়া আছে, এর ডেরিভেটিভ করলে আমরা বেগ পাবো, কার সাপেক্ষে ডেরিভেটিভ করব না t এর সাপেক্ষে, তাহলে v সমান কি হয়ে যাবে dx dt সমান এর ডেরিভেটিভ করব, তাহলে ddt অফ তাহলে t - 4 এর হোল স্কয়ার, তার মানে এখান থেকে কি পাবো না আমরা কি জানি যে প্রথমে পাওয়ার নেমে যায়, তাহলে 2 নেমে যাবে, তারপর t - 4 এর মাথায় পাওয়ার 1 কমে যাবে মানে 1 হবে ইনটু, তারপরে এখানে যা থাকবে তার আবার ডেরিভেটিভ, তাহলে ddt অফ আবার থাকছে t - 4, তাহলে কি হবে 2 ইনটু t - 4 ইনটু এখানে t এর ডেরিভেটিভ তো 1 হয় আর 4 এর ডেরিভেটিভ 0 হয়, দরকার নেই, তাহলে আমরা কি পেলাম যে 2t - 8, এটাই আমরা পেয়ে গেলাম আমাদের বেগ কত, কিন্তু কোশ্চেনে বলা আছে বেগ যখন শূন্য হবে, তাহলে আমরা বেগকে শূন্য দেখাবো, তাহলে অতএব বেগ যখন শূন্য হবে তাহলে 2t - বেগের মান আমরা কি পেয়েছি 2t - 8, তাহলে বেগের জায়গায় বসাবো 2t - 8 0, তাহলে 2t 8 আর t 8/2 মানে 4 সেকেন্ড, তার মানে বেগ কখন 0 হবে না যখন সময়টা 4 সেকেন্ড, মানে 4 সেকেন্ড পরে বেগ 0 হবে, তো যখন সময়টা 4 সেকেন্ড তাহলে সরণ কত না এখানে আমরা এই ফর্মুলায় এখানে আমরা বসিয়ে দেব, এই যে ফর্মুলাটা সরল পেয়ে যাব, তাহলে x সমান আমরা কি পেয়েছি t - 4 এর হোল স্কয়ার, তাহলে আমরা t এর মান তো 4 সেকেন্ড পেয়েছি, তাহলে 4 বসিয়ে দেব, 4 - 4 তার হোল স্কয়ার মানে 0, তার মানে যখন বেগ শূন্য তখন কিন্তু সরণও শূন্য, তাহলে আমাদের অ্যানসার হয়ে গেল অপশন বি, অপশন বি 0। এবার 5 নম্বর যে কোশ্চেনটা সেটা আমরা দেখব, বলেছে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে একটি বস্তু কণা সমত্বরণে চলছে, তার গতির পঞ্চম সেকেন্ডে x1 আর ষষ্ঠ সেকেন্ডে x2 দূরত্ব গেলে x1 x2 কত হবে, তো
এটার একটা ডাইরেক্ট ফর্মুলা আছে না, সেই ফর্মুলাটা কি হয় না এস এন ইকুয়ালস টু, তাহলে কত দূর যাবে সেটা হচ্ছে হাফ এ ইনটু 2n - 1, এই ফর্মুলাটা। এখানে কিন্তু সামনে কিন্তু আবার একটা টার্ম ছিল প্রাথমিক বেগ, তো প্রাথমিক বেগ যদি 0 হয়, u ইকুয়ালস টু যদি 0 হয় তখন কিন্তু এই ফর্মুলাটা, যদি u থাকে তাহলে সামনে কিন্তু u এর একটা টার্ম থাকবে, ঠিক আছে। তো এই ফর্মুলাটা লাগাবো। তো প্রথমে বলেছে x1 দূরত্ব যাবে, মানে যেটা x1 বসবে যখন হাফ a ইনটু, তাহলে কত সেকেন্ডে, মানে nটা এখানে কত, মানে কত সময়, কত নাম্বার সময় সেটা। তো এখানে 5 সেকেন্ড বলেছে, তাহলে n এর জায়গায় 5 বসবে, তাহলে 5 - 1, তাহলে সেখান থেকে আমরা কত পাবো 9a/2। একই রকম ভাবে আমরা x2 কত পাবো না হাফ a ইনটু 2 ইনটু, এটা বলেছে ষষ্ঠ সেকেন্ড, তাহলে n এর জায়গায় 6 বসবে, তাহলে এখান থেকে পাবো 11a/2। তাহলে আমাদের অনুপাত বার করতে বলেছে x1 x2 কত, তাহলে 9a/2 11a/2, তার মানে 9:11, তাহলে হয়ে গেল আমাদের অ্যানসার এ, অ্যানসার অপশন এ। এবার কোশ্চেন নাম্বার 6, এখানে কিন্তু বিবৃতি দেওয়া রয়েছে দুটো। বলেছে বিবৃতি 1 এ শূন্যস্থানে অভিকর্ষজ ত্বরণ বস্তুর আকার বা ভরের উপর নির্ভরশীল নয়, আর বিবৃতি 2 তে বলেছে অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর ভর ও ব্যাসার্ধের উপর নির্ভর করে। অবশ্যই ঠিক, দুটো বিবৃতিই ঠিক। অভিকর্ষজ ত্বরণ ভর ব্যাসার্ধের উপর নির্ভর করে। যখন তোমরা গ্র্যাভিটেশন পড়বে তখন দেখতে পাবে যে অভিকর্ষজ ত্বরণের একটা ফর্মুলা হয় যে g তাহলে gm/r²। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ভর আর আরটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এর উপর ডিপেন্ড করে, তার মানে বিবৃতি 2 সঠিক। আর বিবৃতি 1 বলেছে শূন্যস্থানে অভিকর্ষজ ত্বরণ বস্তুর আকার বা ভরের উপর নির্ভরশীল নয়, এটাও কিন্তু ঠিক। শূন্যস্থানে কিন্তু অভিকর্ষজ ত্বরণ আকারের উপর নির্ভর করে না বা ভরের উপর নির্ভর করে না, তার মানে এখানে আমাদের হয়ে গেল অ্যানসার সি। এখানে কিন্তু অ্যানসার সি, মানে বিবৃতি 1 আর 2 দুটোই কিন্তু সঠিক। এবার পরের যে কোশ্চেন রয়েছে 7 নাম্বার কোশ্চেন, বলেছে ইউ প্রাথমিক বেগ সম্পন্ন একটি বস্তু কণা সমমন্দনে চলে অবশেষে থেমে গেল, তাহলে বেগ সময় লেখচিত্র কি হবে? তো বেগ সময় লেখচিত্র আমরা যদি আঁকি 7 নাম্বার কোশ্চেনে, যদি আমরা বেগ সময় লেখচিত্র আঁকি তাহলে বেগকে দেখাবো আমরা y অক্ষ বরাবর, আর সময়কে দেখাবো আমরা এই x অক্ষ বরাবর, আর একে y অক্ষ বরাবর আমরা দেখাবো। এবার কণাটা যেহেতু থেমে গেছে, আচ্ছা থামবে কখন? মন্দন হলে থামে, তো সেটা কিন্তু বলাই আছে যে সমমন্দনে চলছে। তো সমমন্দন মানে কি? সমমন্দন মানে বেগটা সমানভাবে কমছে, তো সেটাই হচ্ছে সমমন্দন। আর বেগটা যদি প্রত্যেকটা সময় সমান সমানভাবে কমে তাহলে কিন্তু গ্রাফটা কিন্তু একটা সরল রেখা হবে। এবার সরল রেখাটা কেমন সরল রেখা হবে? যেহেতু মন্দন তার জন্য সরল রেখাটা হবে এইভাবে, কারণ আস্তে আস্তে কিন্তু বেগ কমছে। কিভাবে? আমি যদি এখানে একটা পয়েন্ট নিই, দেখতে পাচ্ছি বেগকে তো আমি y অক্ষ বরাবর দেখিয়েছি, তাহলে এই পয়েন্টটার স্থানাঙ্ক কত না, এর স্থানাঙ্ক আমি ধরে নিচ্ছি যে 2,5 এর স্থানাঙ্ক, তার মানে যখন সময় 2 সেকেন্ড তখন কিন্তু বেগ কত হয়েছে 5 মিটার পার সেকেন্ড, আমি एग्जांपल হিসেবে ধরে নিচ্ছি। আচ্ছা এইখানটাতে যদি আমি একটা পয়েন্ট নিই, এর স্থানাঙ্ক কত হবে না 3,4, তো তার মানে এই দিক বরাবর সময় বেড়েছে 3 সেকেন্ড, এখানে ছিল 2 সেকেন্ড। আচ্ছা সময় বেড়ে গেছে, কিন্তু বেগ আমরা কি দেখছি? বেগ কিন্তু কমে গেছে। আগে বেগ কত ছিল 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, এখানে দেখো উপর দিকে বেগ কিন্তু কমে গেছে 4 হয়ে গেছে, আর এখানে বেগ ছিল 5। তার মানে যত নিচের দিকে নামছে বেগ কিন্তু কমছে। আর কেমন ভাবে কমছে না সমানভাবে কমছে, সমানভাবে, সমান সময়ের সাথে সাথে সমানভাবে কমছে। মানে এই জায়গাটায় যদি 1 কমে পরের বারও কিন্তু 1 কমবে, মানে স্থানাঙ্ক হয়ে যাবে তখন 4,3। তার মানে সময় যত এক এক করে বাড়ছে বেগ এক এক করে কমছে। এখানে 5 থেকে কমে 4 হয়েছে, প্রত্যেক কমে 3 হয়েছে, মানে প্রত্যেকবার কিন্তু সমান সমান ভাবে কমবে। সেই জন্য মন্দন, সমমন্দন বলবো আমরা, তো সেই জন্য এর গ্রাফটা হবে এরকম। তাহলে অ্যানসার হয়ে যাবে সি। এবার হচ্ছে আমরা আলোচনা করব 8 নাম্বার কোশ্চেন। এখানে একটা বেলুনের অঙ্ক দেওয়া আছে যে বেলুনটা ঊর্ধ্বমুখী বেগ নিয়ে উপরে উঠছে। তাহলে আমরা যদি ড্র করি যে এখানে একটা বেলুন হচ্ছে উপরের দিকে উঠছে,
না এখানে ধরা যাক একটা বেলুনটা হচ্ছে উপরের দিকে উঠছে একটা ঊর্ধ্বমুখী বেগ নিয়ে। তাহলে বলেছে বেলুনটা যদি 300 মিটার উচ্চতায়, বেগ হচ্ছে 19 মিটার পার সেকেন্ড। তার মানে কতটা উচ্চতা উঠেছে না 300 মিটার। তাহলে এই সমান দেওয়া আছে আমাদের 300 মিটার, আর বেগ কত দেওয়া আছে না বেগ দেওয়া আছে 19 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে বেগ দেওয়া আছে v 19 মিটার পার সেকেন্ড। এবার কি করা হচ্ছে না একটা পাথরকে কি করা হচ্ছে বেলুন থেকে খসে পড়ছে, একটা পাথর বেলুন থেকে খসে পড়ছে। তাহলে এখানে একটা পাথর ধরো বেলুন থেকে খসে নিচে পড়ছে। এবার একটা জিনিস যে বেলুনটা তো উপরের দিকে 19 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে উঠছে, আর পাথরটা যখন নিচে পড়বে তখন কত বেগ নিয়ে পড়বে না পাথরটা তখন -19 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে নিচে পড়বে। কেন মাইনাস দিলাম? কারণ পাথরটা নিচে পড়ছে আর বেলুনটা উপরে যাচ্ছে, দুটার অভিমুখ কিন্তু আলাদা, সেই জন্য এখানে আমরা মাইনাস দিলাম। তাহলে বেলুনটা 19 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে উপরে উঠছে, তাহলে পাথরটা যখন নিচে পড়বে -19 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে নিচে পড়বে। তাহলে আমরা এখান থেকে কোন ফর্মুলা লাগাবো না h সমান যেটা হয় আমাদের ut প্লাস হাফ জিটি স্কয়ার, ut প্লাস হাফ জিটি স্কয়ার। তাহলে বা তো এখানে আমাদের u তো দেওয়াই আছে যে এটা এত বেগ নিয়ে উঠছে, এবার কিন্তু u এর মান কত না -19। তাহলে h এর মান তো দেওয়া আছে 300 মিটার। তাহলে 300 u আছে -19 t প্লাস হাফ g মানে 9.8 এবার t স্কয়ার। তো আমাদের বার করতে হবে t টা। কি করে বার করব না ক্যালকুলেশন করব, সবাইকে 2 দিয়ে গুণ করব। তাহলে কি হবে 600 সমান তাহলে -38t প্লাস 9.8 t স্কয়ার। তাহলে বা এবার এই দিকটাকে লিখব 9.8 t স্কয়ার মাইনাস 38t আর 600 কে ওই পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে ইকুয়ালস টু 0। তাহলে এই যে আমরা একটা ফর্মুলা পেলাম, এটা হচ্ছে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ। এটা হচ্ছে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ। তো এই দ্বিঘাত সমীকরণটাকে ক্যালকুলেশন করতে গেলে আমাদের মিডল টার্ম করতে হবে। তো মিডল টার্ম করি, অথবা যদি আমরা সিধরাচার্যের সূত্র বসাই তাও কিন্তু সলভ করতে পারবো, কিন্তু জিনিসটা অনেক জটিলের দিকে চলে যাবে। তো আমরা সহজে কি করে বার করতে পারবো p এর মান? অপশন টেস্ট করব। তো অপশনে দেখো সি তে যেটা রয়েছে যে 10 সেকেন্ড, তো আমরা যদি t এর জায়গায় 10 বসিয়ে দিই তাহলে কিন্তু এর মান 0 পাবো। মানে t সমান 10 সেকেন্ড যদি আমরা বসিয়ে দিই তাহলে কিন্তু এই সমীকরণটাকে সিদ্ধ করবে, স্যাটিসফাই হবে সমীকরণটা t সমান 10 দিয়ে করে। তাহলে t এর জায়গায় 10 বসিয়ে ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে 0 পাবো। তার মানে আমাদের অ্যানসার হয়ে যাবে অপশন সি। কোশ্চেনে আমাদের যেটা রয়েছে বলেছে কোনটি জড়ত্বীয় নির্দেশতন্ত্র। তো জড়ত্বীয় নির্দেশতন্ত্রে আমরা কি জানি না জড়ত্বীয় নির্দেশতন্ত্র মানে যখন কোনো নির্দেশতন্ত্র স্থির অবস্থায় থাকবে অথবা সমবেগে গতিশীল হবে তখন সেটাকে আমরা জড়ত্বীয় নির্দেশতন্ত্র বলি। আর এখানে কিন্তু নিউটনের সব সমীকরণ কিন্তু প্রযোজ্য, মানে নিউটনের সব সমীকরণ কিন্তু এখানে খাটবে। আর অজড়ত্বীয় নির্দেশতন্ত্র কি হয় না যখন কোনো নির্দেশতন্ত্র ত্বরণ নিয়ে করে তো তখন কিন্তু সেটাকে আমরা অজড়ত্বীয় নির্দেশতন্ত্র বলি, সেখানে কিন্তু নিউটনের কোনো সূত্র খাটবে না। তাহলে এখানে আমাদের বলেছে জড়ত্বীয় নির্দেশতন্ত্র, তাহলে হয় স্থির নয়তো সমবেগে গতিশীল। তো অপশন হবে এখানে অ্যানসার হয়ে যাবে এখানে অপশন বি, কারণ সমবেগে চলমান গাড়ি বলা আছে। তো এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে 9 দাগে হয়ে যাবে অ্যানসার অপশন বি। এবার 10 নম্বরের যে কোশ্চেনটা সেখানে কিন্তু একটা গ্রাফ দেওয়া আছে, সেই গ্রাফটা থেকে আমাদেরকে বার করতে বলেছে যে মোট দূরত্ব কত হবে। তাহলে বলেছে এখানে একটা কোণার বেগ সময় লেখচিত্র থেকে আমাদের বার করতে বলেছে যে 2 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করবে কোণাটা তার মোট দূরত্বের কত অংশ। তাহলে আমাদেরকে দুটো দূরত্ব বার করতে হবে যে 2 সেকেন্ডে কত যাবে আর মোট কত দূরত্ব যাবে। তাহলে আমরা যদি 10 এর গ্রাফটাকে এঁকে নিই, গ্রাফ যেটা আমাদের রয়েছে গ্রাফটা একটা ট্রাপিজিয়াম, এভাবে একটা ট্রাপিজিয়াম দেওয়া রয়েছে। তো এখানে বলা আছে উপর দিকে ভ্যালু আছে 10, তাহলে এইদিকে বেগকে দেখিয়েছে বেগ মিটার পার সেকেন্ডে,
তার মানে 10 এই যে উপর দিকে দেওয়া রয়েছে এটা কিন্তু বেগের মান। এবার এই দিক বরাবর দেওয়া আছে সময়কে, সেকেন্ডে টি দেওয়া রয়েছে। এবার এইটা হচ্ছে 0 সময়, এবার এই জায়গাটা 2 সেকেন্ড সময়, এই জায়গাটা হচ্ছে 4 সেকেন্ড সময়, আর এই জায়গাটা হচ্ছে 6 সেকেন্ড সময়। তো বলেছে যে 2 সেকেন্ডে কতটা দূরত্ব যাবে, তাহলে 2 সেকেন্ড কোথায় আছে না এই জায়গাতে, তাহলে এই জায়গাতে 2 সেকেন্ডে এতটা দূর যাবে। তাহলে এটা আমরা বার করব কি করে না এই যে পয়েন্টটা এখান থেকে যদি আমরা ডট ডট টানি দেখতেই পাচ্ছি যে একটা আমরা ত্রিভুজ পেয়ে গেলাম। তাহলে ত্রিভুজটা কি হলো না আমরা যদি নাম দিয়ে দিই এটা এ আর এটা বি, তো এখানে আমরা একটা ত্রিভুজ পেলাম। ত্রিভুজটার নাম কি না ও এ, আচ্ছা এই পয়েন্টটার নাম দিয়ে দিচ্ছি সি। তাহলে ও এ সি আমরা ত্রিভুজ পেলাম। তাহলে কতটা দূরত্ব গেছে আমরা কি করে বার করব না দূরত্ব সমান কি হবে বেগ ইনটু সময়। কারণ আমরা সূত্র জানি বেগ সমান সরণ বাই সময়, তাহলে মানে দূরত্ব সমান কি হবে বেগ ইনটু এখানে সময়। তাহলে আমরা এখানে দূরত্ব বার করতে পারবো। তাহলে দূরত্ব s1 সমান কত হবে না এটা কত 2 সেকেন্ড সময়, তাহলে দূরত্ব সমান কি হবে তাহলে বেগ ইনটু সময়, বেগ ইনটু সময়। আর বেগ ইনটু সময় মানে কি হবে না এই যে বেগ ইনটু আর উপর দিকে সময় মানে এই যে আমরা ত্রিভুজটা দেখতে পাচ্ছি এই ত্রিভুজটার ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল হচ্ছে আমরা কি করে বার করব না এই ত্রিভুজটার ক্ষেত্রফল মানে এখান থেকে আমরা দূরত্ব পেয়ে যাব যে আমাদের এই যে ত্রিভুজটা OCA এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল হাফ ইনটু তাহলে ভূমি ইনটু উচ্চতা, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, তার মানে হাফ ইনটু ভূমি কত না ভূমি হচ্ছে আমাদের এই যে OC, তাহলে OC আর উচ্চতা কত না AC, তাহলে আমরা বসিয়ে দেব তাহলে হাফ ইনটু OC কত OC হচ্ছে 2 আর AC কত না AC উপর দিকে আমরা দেখছি 10 দেওয়া আছে তাহলে 10, তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাবো 10। তো এটা হচ্ছে আমাদের মিটার 10 মিটার। এটা হলো 2 সেকেন্ডে কতটা গেল। এবার বলেছে টোটাল কতটা যাবে, তাহলে টোটাল সময় তো 6 সেকেন্ড, 6 সেকেন্ডে কতটা যাচ্ছে না আমরা এই যে পুরো ট্রাপিজিয়ামটা দেখতে পাচ্ছি OABC, এটা ডি নাম দিয়ে দিচ্ছি OABD, এই যে ট্রাপিজিয়ামটা তার ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে 6 সেকেন্ডে তাহলে মোট কতটা যাবে না মোট দূরত্ব হয়ে যাবে আমাদের, তাহলে আমরা ধরে নিচ্ছি S2, তাহলে কার ক্ষেত্রফল হবে না OABD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমাদের বার করতে হবে। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের কি সূত্র না ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তো সমান্তরাল বাহু কোনগুলো না OB প্লাস এখানে হচ্ছে AB, তাহলে এদের যোগফল ইনটু উচ্চতা, উচ্চতা কত AC, তাহলে ইনটু উচ্চতা, তাহলে এবার যদি মান বসাই হাফ ইনটু তাহলে OD কত না O থেকে D পর্যন্ত হচ্ছে টোটাল আমাদের 6, তাহলে 6 প্লাস AB কত AB মানে কিন্তু এখানে C থেকে এই B থেকে যদি আমরা ডট ডট টানি এত দূর আসবে, তাহলে আমি যদি এখানে E নাম দিয়ে দিই তাহলে আমাদের যেটা C থেকে E, তাহলে AB মানে হচ্ছে C থেকে E, তাহলে C থেকে E কত না 2 থেকে 4 মানে 2, তাহলে 2 ইনটু AC কত না উচ্চতা 10 দেওয়া আছে আমাদের y অক্ষ বরাবর, তাহলে কত হলো না হাফ ইনটু তাহলে 8 ইনটু 10, তাহলে কত পাবো এখান থেকে কাটাকাটি করলে আমরা 40 মিটার পাবো। তাহলে বলেছে যে 2 সেকেন্ডে যে দূরত্ব যাবে সেটা মোট দূরত্বের কত অংশ, তাহলে মোট দূরত্ব তো 40 আর 2 সেকেন্ডে যাবে 10, তাহলে 10/40 ক্যালকুলেশন করলে কত পাবো 1/4 অংশ, এটাই আমাদের অ্যানসার। তাহলে এখানে অপশন কোনটা অপশন হয়ে গেল সি, তাহলে অ্যানসার হয়ে গেল আমাদের অপশন সি 1/4 অংশ। এবার 12তে যে কোশ্চেনটা রয়েছে সেখানে ভেক্টর দেওয়া আছে, তাহলে 12 দাগের হচ্ছে যে কোশ্চেন সেখানে a ভেক্টর দেওয়া আছে, a ভেক্টর সমান হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, আর b ভেক্টর দেওয়া রয়েছে, b ভেক্টর দেওয়া রয়েছে i ক্যাপ প্লাস হচ্ছে j ক্যাপ। এবার বলেছে b ভেক্টরের অভিমুখ বরাবর উপাংশের মান কত a ভেক্টরের, তাহলে কার মান বার করব না a ভেক্টরের মান বার করব কোন অভিমুখ বরাবর b ভেক্টরের অভিমুখ বরাবর মানে b ক্যাপ, তাহলে যে ভেক্টরের অভিমুখে বলবে তার ক্যাপ বসবে, তাহলে a ভেক্টরের মান বার করব b এর অভিমুখ বরাবর তাই b ক্যাপ, তার মানে a ভেক্টর ডট এবার b ক্যাপ মানে কি b ক্যাপ মানে b ভেক্টর বাই মড b,
কারণ আমরা জানি ইউনিট ভেক্টর মানে সেই ভেক্টরটা বাই তার মড মান। তাহলে কি করে বার করব, a ডট b কি করে বার করব না 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ ডট b এর মান কত i ক্যাপ প্লাস j ক্যাপ বাই মড b কত হবে না রুট অফ, তাহলে i এর সাথে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 এর স্কয়ার প্লাস j এর সাথেও কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 এর স্কয়ার। তাহলে কি হবে না ডট প্রোডাক্টে আমরা কি জানি যে i এর সাথে i হয় আর j এর সাথে j হয়, বাকিগুলো কিন্তু 0 হয়ে যায়। তাহলে i এর সাথে i এর হবে, তাহলে এর সাথে কিছু নেই মানে 1 আছে, তাহলে 2 এর কে 2 প্লাস এটাও সেম 3 এর কে 3 বাই নিচে কত থাকবে √2, তার মানে 5/√2। তাহলে এটাই হচ্ছে আমরা পেয়ে গেলাম j এর মান। তাহলে आंसर হয়ে গেল আমাদের অপশন সি, অপশন সি 5/√2। এবার 13 দাগের যে কোশ্চেনটা রয়েছে 13, সেখানে কি বলেছে না কোন ত্রিভুজের দুটি সন্নিহিত বাহুকে a ভেক্টর এবং b ভেক্টর দ্বারা সূচিত করা গেলে ওর ক্ষেত্রফল কত হবে। এটা তো একদম সোজা, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু কি হয় ভূমি ইনটু উচ্চতা, ভূমি ইনটু উচ্চতা, কিন্তু ওর মডিউলার মান বার করতে হবে, কারণ মড যদি না বার করি তাহলে তো আমাদের i ক্যাপ j ক্যাপ এগুলো থেকে যাবে, তো এগুলো থাকলে তো আমরা ক্ষেত্রফলটা তখন বার করতে পারবো না, তো সেটা ভেক্টর আকারে থেকে যাবে। তো সেই জন্য আমাদের মড করতে হবে যাতে আমরা একদম ভ্যালুটা পেয়ে যাই, স্কেলার মানটা আমরা পেয়ে যাই, সেই জন্য ভূমি ইনটু উচ্চতার আমরা মড করে দেব। তাহলে 13 দাগে হচ্ছে আমাদের आंसर ডি, आंसर হয়ে গেল অপশন ডি। এখানে কিন্তু বলা আছে একই বিন্দুতে ক্রিয়ারত সমমানের দুটি বলের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে আমি ধরে নিচ্ছি এরকম একটা বিন্দু আছে, এখানে আমাদের দুটো বল কাজ করছে, তাহলে আমরা ধরে নিচ্ছি এদিকে একটা বল কাজ করছে তাহলে F, আর এদিকেও কিন্তু একটা বল কাজ করছে F, কারণ বলা আছে দুটো সমমানের বল আর এদের মধ্যবর্তী কোণ কত না থিটা, এরা থিটা অ্যাঙ্গেলে হচ্ছে কাজ করছে দুটো সমমানের বল। এবার বলেছে যদি একটা বলের অভিমুখ উল্টে দেওয়া হয়, তার মানে এই বলটা কাজ করছে ওই ডিরেকশনে, একটু যদি উল্টে দিই তাহলে ও কোন দিকে কাজ করবে এই ডিরেকশনে কাজ করবে মাইনাসে, এই ডিরেকশনে কাজ করছে বল, একে যদি উল্টে দেওয়া হয় তাহলে এই ডিরেকশনে কাজ করবে মাইনাসে। এখন কি বলেছে, এখন বলেছে যে ওই বলের অভিমুখে উল্টে দেওয়া হলে লব্ধি বলের অভিমুখ যে কোণে ঘুরবে। তাহলে যখন আমাদের এই দুটো সমমানের বল কাজ করছিল তখন লব্ধি বল কাজ করছিল এই বরাবর, আর এখন হচ্ছে এই বলটাকে উল্টে দেওয়া হয়েছে, এখন তো এইদিকে কাজ করছে, তাহলে আর এর অভিমুখ এখন আর হবে এইদিকে বরাবর, এখন কাজ করবে, কারণ এখন আমাদের এই বলটা আর এই বলটা এই দুটার মাঝখান দিয়ে আমরা লব্ধি পাবো, আর আগে এদের দুজনের মাঝখান দিয়ে আমরা লব্ধি পাচ্ছিলাম। তাহলে আমরা ছবিটা দেখে বুঝতে পারছি না এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত হবে না 90 ডিগ্রি, এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেল হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে আমাদের आंसर কি হবে ডি, তাহলে आंसर হয়ে গেল আমাদের অপশন ডি 90 ডিগ্রি। এবার 15 নম্বরের যে কোশ্চেনটা সেটাও কিন্তু প্রচুর সোজা। তাহলে 15 নম্বরের যে কোশ্চেন সেখানে বলা আছে যে দুই পক্ষই টুটি পরিমাণ বল দ্বারা টানছে। তাহলে আমরা যদি একটা দড়ি দেখে নিই, এটা একটা দড়ি, তাহলে এইদিকেও 2টি বল দ্বারা টানছে, এইদিকেও 2টি বল দ্বারা টানছে, তাহলে কারা জিতবে? তাহলে লব্ধি বল কত হবে না লব্ধি বল যেদিকে কাজ করে সেই জিতবে। এবার দেখেন লব্ধি বল কার দিকে কাজ করবে না লব্ধি বল যদি আমাদের দুটো বল একই ডাইরেকশনে কাজ করে তখন লব্ধি বল আমরা যোগ করি, এডিশন করলেই পেয়ে যাই, কিন্তু এর তো বিপরীত অভিমুখ, তাহলে কি হবে না বিয়োগ করতে হবে, তাহলে 2t - 2t, তার মানে আমরা পেয়ে গেলাম 0। তাহলে লব্ধি বলেই তো এখানে নেই 0, তাহলে কারো দিকে কাজ করবে না, কেউ জিতবে না। তাহলে আমাদের आंसर কি হয়ে যাবে না দড়িতে টান কত হবে না লব্ধি বল মানে এখানে টান অর্থাৎ সি, आंसर সি হয়ে যাবে অপশন সি, এটাই হচ্ছে আমাদের आंसर 0। 16 নম্বরের কোশ্চেনে আবার বিবৃতি দেওয়া রয়েছে। বিবৃতি এ তে বলা আছে একটি বস্তুকে 45 ডিগ্রি কোণ করে ছোঁড়া হলে তার প্রক্ষেপ সীমা সর্বোচ্চ হয়। অবশ্যই ঠিক 45 ডিগ্রি কোণ করে ছুঁড়লে প্রক্ষেপ সীমা সর্বোচ্চ হয়। আমরা সূত্রে যদি বসিয়ে দিই তাহলে আমরা দেখতে পাবো যে সেখানে sin 45 এর মান যদি বসাই তো সেখানে কিন্তু হাইয়েস্ট মান আসবে।
আর কারণটাও কিন্তু এখানে বলা আছে, বলছে প্রক্ষেপ সীমার শর্ত হলো sin 2θ, এর মান 1। অবশ্যই ঠিক, কারণ sin 2θ মানে সাইনের হাইয়েস্ট মান কত হয়, 1 হয়। তাহলে হাইয়েস্ট মান আমরা তখনই পাবো যখন সাইনেরও হাইয়েস্ট মান বসাবো। তো সাইনের হাইয়েস্ট মান এখানে 1 হয়, তো সেটা হাইয়েস্ট মানই বসিয়েছে। তো সেই জন্য আমাদের বিবৃতি এ ঠিক আর কারণটাও ঠিক। তার মানে অ্যান্সার হয়ে যাবে এ, যে বলছে এ আর আর দুটাই ঠিক, আর আর হলো এর সঠিক ব্যাখ্যা। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 16 দাগের এ। এবার আসছে 17। কি বলেছে, একজন দমকল কর্মী দড়ি বেয়ে উপর থেকে নিচে নামছে। তার মানে আমরা যদি একটা দড়ি দেখি যে এটা একটা দড়ি, তাহলে একজন কি করছে, এই দড়ি বেয়ে কিন্তু নিচের দিকে নামছে। তাহলে নিচের দিকে যদি নামে, প্রথমত তার ওজন তো নিচের দিকে কাজ করবে, আর দুটোর টান কিন্তু উপরের দিকে, দড়ির টান উপরের দিকে কাজ করবে। এবার যেহেতু নিচে নামছে, তাহলে নিচের দিকে ওর গতি থাকবে কত, ma। তাহলে ওর নিচে নামছে মানে ওর mg বেশি, তাহলে mg থেকে যদি আমরা ওই সুতোর টানটাকে বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা ma পাবো। এবার কি বলা আছে কোশ্চেনে, বলেছে ওজনের 1/3 টান সহ্য করতে পারে। তাহলে এই যে টানটা আমরা পেয়েছি p, এই টানটা কত হবে না, তার ওজনের 1/3 মানে ওজন ইনটু 1/3 এত টান সহ্য করতে পারে। তাহলে আমরা t এর জায়গায় কি বসাবো, mg ইনটু 1/3, তাহলে mg মাইনাস mg ইনটু 1/3 সমান ma। এটা পেলাম। তাহলে কি কমন নেব, mg কমন নেব, mg ইনটু 1 মাইনাস 1/3 ইকুয়ালস টু ma। তাহলে mm কাটা, তাহলে ঘুরিয়ে লিখছি, a সমান হবে 1 মাইনাস 1/3 ইনটু g, তার মানে হয়ে যাবে 2/3 ইনটু g। তাহলে ত্বরণটা কত হবে না 2/3 g। তাহলে অ্যানসার কত হয়ে গেল না, অ্যানসার হয়ে গেল অপশন সি 2/3 ইনটু g। 18 বলেছে 2 কেজি ভরের একটা বস্তু 30 মিটার পার সেকেন্ড বেগে চলছিল, তার উপর 5 সেকেন্ড সময় ধরে 3টা বল কাজ করছে। তাহলে বলছে এতগুলো বল প্রযুক্ত হওয়ার পর বস্তুর বেগ কত। তাহলে একটা বস্তুর উপর এতগুলো বল কাজ করছে, তাহলে বস্তুটা যাবে কোন দিকে না, যে বলের মানটা বেশি সেই বলের জন্য বস্তুটা যাবে। তাহলে এতগুলো বল যদি কাজ করে, আমাকে দেখতে হবে লব্ধি বল কত। না, লব্ধি বল হচ্ছে সেদিকেই কাজ করবে যে বলের মানটা বেশি, তার যে ডাইরেকশন সেই বরাবর। তো লব্ধি বল আমাকে আগে বার করতে হবে যে বস্তুটার উপর কত লব্ধি বল কাজ করছে। তাহলে লব্ধি বল হচ্ছে আমরা কি করে বার করব, তাহলে লব্ধি বল F সমান কি হয়ে যাবে না, যতগুলো বল আছে তার যোগ। তাহলে F1 প্লাস F2 প্লাস F3 সবার যোগ। তাহলে F1 কত আছে, তাহলে -3i ক্যাপ -2j ক্যাপ প্লাস 5 হচ্ছে k ক্যাপ প্লাস, এবার F2 বল কত আছে i ক্যাপ প্লাস 3j ক্যাপ -2k ক্যাপ, তারপর F3 কত আছে 2i ক্যাপ -j ক্যাপ -3k ক্যাপ। এবার যদি আমরা যোগ করি তাহলে F ফ্যাক্টর সমান, তাহলে -3i ক্যাপ প্লাস i ক্যাপ প্লাস 2i ক্যাপ, তাহলে এদিকে আমরা 3i ক্যাপ পাচ্ছি, এখানে -3i ক্যাপ, তাহলে 0i ক্যাপ। এবার প্লাস এখানে দেখছি আমরা 3j ক্যাপ -j ক্যাপ, মানে তিনটা থেকে একটা বাদ দিলে 2j ক্যাপ থাকছে, আর এখানে -2j ক্যাপ, তাহলে কেটে গেলে 0 প্লাস 5k ক্যাপ আছে, এখানে -2 -3 -5, তাহলে 5 5 তাহলে 0k ক্যাপ। তার মানে আমরা বলের যে মোড মানটা সেটা কিন্তু 0ই পাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বস্তুটার উপর লব্ধি বল কিন্তু 0। তার মানে কোন বস্তুর লব্ধি বল 0 হওয়া মানে বস্তুটা কোনো দিকেই যাবে না, ও একটা জায়গায় স্থির অবস্থায় থাকবে, সাম্যাবস্থায় থাকবে। এটা একটা সাম্যাবস্থার শর্ত। কি শর্ত না, কোন বস্তুর উপর যতগুলো বল কাজ করছে সবার কিন্তু বলের মানগুলো ভেক্টর যোগফল যদি 0 হয় তাহলে কিন্তু সেটা সাম্যাবস্থার শর্ত। তাহলে ভেক্টর যোগফল আমরা কি পাচ্ছি 0 পাচ্ছি, এটা সাম্যাবস্থার শর্ত। তাহলে অ্যানসার হয়ে যাবে ডি, অপশন ডি।